আপনারা যারা আমাদের এই গল্পগুলো শুনতে ভালোবাসেন তাদের জন্য রইল হীরেন চট্টোপাধ্যায়ের লেখা রাতের গাড়ি। একেবারে শেষ মুহূর্তে পেয়ে গেলাম গাড়িটা। চলতে শুরু করেছিল, গতিও মোটামুটি ভালোই ছিল। শেষ কামরাটা প্ল্যাটফর্ম থেকে বেরোবার আগেই হ্যান্ডেলটা ধরে ফেলেছি, আর কোনো রকমের টাল সামলে সেধিয়ে দিয়েছি নিজেকে গাড়ির ভেতর। সত্যি সত্যি যাকে বলে চমকপ্রদ ঘটনা। গাড়িটা যে এভাবে পেয়ে যাব ভাবতেই পারিনি। জোসিটি থেকে আসছিলাম, 10টার মধ্যে ব্যান্ডেলে যাব, একদম নিশ্চিত। কাজেই শেষ নৈহাটি লোকাল ঠিক পাবো। আর নৈহাটি পৌঁছাতে পারলে যত কনকনে ঠান্ডাই হোক, স্টেশন থেকে মোটে তো 7-8 মিনিটের পথ, আমি ঠিক বাড়ি পৌঁছবো। কিন্তু আসানসোলের পর থেকে যে এই কীর্তি হবে কে জানত। কোথাও কিছু নেই, ইঞ্জিনে গণ্ডগোল, তাও যে মাঝপথে ফেলে রাখেনি এই ঢের। কিন্তু টিকিয়ে টিকিয়ে ট্রেন ব্যান্ডেলে যখন পৌঁছালো, শেষ নৈহাটি ব্যান্ডেল তখন চলে গেছে। তার মানে এই পৌষ মাসের কনকনে ঠান্ডায় পড়ে থাকতে হবে আমাকে এই ফাঁকা স্টেশনে। ভাবতেই মনটা কেমন যেন উদ্গ্রীব হয়ে গেল। কিন্তু এই শীতের সময় রাত 12টায় আমি কী বা জোগাড় করব? ব্যান্ডেলে চেনাশোনা কেউ নেই, কাজেই বরাতে যে কী আছে বুঝতে পেরে দীর্ঘ নিঃশ্বাস বেরিয়ে আসলো আমার বুক চিরে। ঠিক সেই সময় একেবারে হঠাৎ দেখতে পেয়ে গেছি বাঁ দিকের চলন্ত গাড়িটাকে। প্রায় 2-3 সেকেন্ড দাঁড়িয়েই ছিলাম স্থাণুর মতো, মাথা কাজই করেনি। পর মুহূর্তেই হঠাৎ মনে পড়ে গেল সালার না কি যেন একটা ট্রেন আছে, সময়ের কোনো মাথা মুন্ডু নেই। একটা হকারকে জিজ্ঞেস করলাম, সে যে কি বলল ভালো করে শুনতেই পেলাম না। তবে ভাবলাম সালার হলে পরে তো নৈহাটি দিয়েই যাবে, ব্যাস। আর কোনো চিন্তা না করেই সঙ্গে সঙ্গে গাড়িতে উঠে বসলাম। গাড়িতে ওঠার পরও বুকটা ধড়াস ধড়াস করছিল। নিতান্ত অপ্রত্যাশিতভাবে যে সৌভাগ্যটা হাতে এসে গেছে সেটার কথা ভেবেই বুঁদ হয়েছিলাম। একটু ভালো করে তাকিয়ে দেখার অবকাশই হলো না কামরায়। দেখবই বা কী চাই, গোটা কামরাটা সুনসান আর অন্ধকার। একটাও বাল্ব নেই, কোথাও জ্বলছেও না। স্টেশনে আলো ছিল তাই বুঝতে পারিনি। স্টেশন পেরোতেই একবারে চারিদিক অমাবস্যা। তাতে অবশ্য কিছু যায় আসে না, এই বয়সের একটা ডাকাবুকো ছেলে। ট্রেন আলো থাকলো কি থাকলো না তাতে বয়েই গেছে আমার। কতক্ষণই বা রাস্তা, মাত্র তো মিনিট 15-20। চোখ বুজেই কাটিয়ে দেব ঠিক করলাম। কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর এখন ট্রেনটা ভালো করে দেখলাম। গাড়িতে যে আলো নেই শুধু তাই না, লোকও নেই, মানে আমি ছাড়া। ভাবতে গিয়ে বুকটা কেমন ধড়াস করে উঠল। রাতের গাড়ি, তাতে এত প্রচণ্ড শীত, লোকজন যে থাকবে না বেশি সেটা ধরাই যায়, কিন্তু তাই বলে আমি একা, বিশেষ করে এরকম ঘুটঘুটি অন্ধকারে। অবশ্য আর একটু ভালো করে চারিদিকে যখন চেয়ে দেখলাম, আমার ভুলটা ভাঙল। না, অন্তত আর একজন লোক আছে কামরায়, একেবারে একা নই আমি। উল্টো দিকে জানলার ধারে বসেছিল, জানলা বন্ধ, কিন্তু কাচের সার্সি দেওয়া বলেই আবছা দেখা যায়। দেখা আর কি যাবে, মোটা চাদর সর্বাঙ্গে মুড়ি দিয়ে বসে আছে। বয়স কত, মেয়ে না ছেলে তাও বুঝতে পারছি না। বুড়ো না জোয়ান সেটাও আন্দাজ করা মুশকিল। তাও আমি গুটি গুটি পায়ে এগোলাম ওর দিকে। বুড়ো হোক আর যাই হোক, সঙ্গী তো বটে। কথা বলতে বলতে যদি যাই, শীত না কমুক, ভয়টা অন্তত কমবে। লোকটার সিটের একবারে কাছাকাছি গিয়ে আমি জিজ্ঞেস করলাম, কদ্দূর যাবেন শিয়ালদা? উত্তর পাওয়া গেল না। ভাবলাম ঘুমিয়ে ঠুমিয়ে গেছে বোধ হয়। এ অবস্থায় বিরক্ত করা ঠিক হবে কি না বুঝতে পারলাম না। ঠিক সেই মুহূর্তে উল্টো দিক থেকে পেলাম গলা ঝাড়ার আওয়াজ। ভাবলাম যাক, লোকটা তাহলে জেগে আছে।
আমি বললাম, আরে আমি ভেবেছিলাম আপনি বুঝি ঘুমিয়ে পড়েছেন। লোকটার গলার আওয়াজটা বড়ই ফ্যাসফেসে, মনে হয় সর্দি ঠর্দি লেগেছে। কিন্তু একটু ব্যঙ্গের সুরে সে আমায় বলল, কেন, ভয় পেয়েছো নাকি? আমি বললাম, ভয়? অবশ্য মনে মনে কিন্তু আশা করিনি যে এরকম একটা কথা আমি শুনতে পাবো। সে লোকটি বললে, কেন ভয় পাওনি? ভূতের ভয়? রাত বিরেতে এই ঘুটঘুটে অন্ধকারে? লোকটার কথা আমি শেষ করতে দিলাম না, বলে বসলাম, ধুর, কী যে বলেন আপনি। এবার হেসেই আমি উড়িয়ে দিতে চাইলাম ওর কথাটা। সে বললে, ভয় পাওনি? তাহলে যে গুটি গুটি আমার দিকে এগিয়ে আসলে? আমি বললাম, সেটা তো এই কারণে যে ট্রেনে তো একটিও লোক নেই, দেখলাম আপনি শুধু একা বসে, তাই ভাবলাম আপনার সামনে বসে একটু আলাপ করি। লোকটা হঠাৎ আমায় থামিয়ে দিয়ে বলে বসলো, হয়েছে হয়েছে, থামো। আজকালকার ছেলে ছোকরা তোমরা ভূত ভগবান কিছুই মানো না। পড়তে তেমন লোকের পাল্লায়, বুঝতে ভূত আছে কি নেই। আমি বললাম, আপনি পড়েছেন নাকি সেরকম লোকের পাল্লায়? সে বললে, কতবার, এইরকমই এক গাড়ির কামড়াতেই পড়েছিলাম একবার। সে গল্প যদি শোনো, তোমার আত্মারাম খাঁচা হয়ে যাবে বাবা। আমি খানিকটা বীর দর্পে বলে বসলাম, কিছু হবে না, আপনি বলুন। তাছাড়া সময়টা তো কাটবে, আপনার আর আমার দুজনেরই। লোকটা বলল, সময় তো কাটবে, কিন্তু সেটা ভালো কাটবে না খারাপ কাটবে সেটা কিন্তু আমি বলতে পারবো না। তবে শুনতে যখন চাইছো, আমি তোমায় অবশ্যই বলবো। আমি লোকটিকে বললাম, সেই ভালো, বলুন। বলেই সোয়েটারটা ভালো করে টেনে টুনে বসলাম তার সিটের উল্টো দিকে। লোকটি বলতে শুরু করলো, এরকমই ছিল পরিস্থিতিটা। ভদ্রলোক নিজের চাদরটা একটু মুখের ওপর টেনে এনে বললেন, তবে পাত্রটা ছিল উল্টো রকমের। এই রকম শীতের রাত, তোমার মতোই অবস্থা। সেদিন ট্রেনটা মিস করেছিলাম, যখন প্রায় হাত পা কামড়াবার জোগাড়, তখনই এইরকম একটা ট্রেন পেয়ে উঠে পড়লাম। আর আমি এখন যেখানে বসে আছি সেখানে উনি বসেছিলেন। আমি বললাম, উনি মানে? লোকটি বললে, মানেটা তুমি গল্প শুনলে বুঝতে পারবে। ওকে আর আমি চিনব কি করে, সবে তো ট্রেনে উঠেছি। এই যেমন ধরো, তুমি কি আমাকে চেনো? আমি বললাম, না, তা তো চিনি না। ভদ্রলোক তার চাদরের ভেতর থেকে একটা বই বার করে বললেন, এই রকমই একটা বই পড়ছিলেন লোকটা। সেটা দেখেই কেমন সন্দেহ হলো আমার। অবশ্য সেটা যে বই, তা অন্ধকারে বোঝাও সম্ভব ছিল না। যেমন তুমিও বোধহয় বুঝতে পারছো না এটা বই কি না। আমি বললাম, আমি পারছি, কারণ আমি আপনার অনেকটা কাছে বসে আছি তো। লোকটি বলতে শুরু করলো, আমার কিন্তু অবাক লাগছিল, বইটা উনি পড়ছেন কি করে। থাকতে না পেরে কথাটা বলেই ফেললাম। সেটা শুনে উনি কি বললেন জানো? আমি বললাম, কি বললেন? ফস করে একটা লাইটার জ্বালালেন। বলার সঙ্গে সঙ্গে ভদ্রলোকের হাতেও লাইটার জ্বলে উঠল। ওদিকের জানলা দিয়ে হাওয়া আসছিল বলেই বোধহয় সেটা সাথে সাথে নিভে গেল। কিন্তু সেই এক মুহূর্তের আলোতেই এমন অদ্ভুত একখানা মুখ আমার চোখের সামনে ভেসে উঠল, যে মুখটা আমার ছ্যাদ করে উঠেছিল। কিন্তু সে কথা ভাববার একটুও সময় না দিয়ে ভদ্রলোক বললেন, ঠিক এমনি করেই সেই লাইটারটা নিভে গিয়েছিল। ভদ্রলোক তখন বিরক্ত গলায় বলেছিলেন, এহ, ওদিকের জানলাটা আবার খুলল কে? সঙ্গে সঙ্গে জানলার শাটারটা ধপাস করে বন্ধ হয়ে গেল। কথাটা বলা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে ঠকাস করে একটা শব্দ। মাথা ঘুরিয়ে দেখলাম ওদিকের জানলাটা বন্ধ হয়ে গেছে, মানে আমি যেদিকে ছিলাম। খানিকটা আশ্চর্য হলাম,
উনি তো গল্প বলছেন। সেদিন এই রকমই হয়েছিল। তার সঙ্গে এরকম কাকতালীয়ভাবে আজকেও শাটার নামলো কি করে? লোকটা হঠাৎ ফ্যাঁসফেঁসে গলায় বলে উঠল, শাটারটা হঠাৎ পড়ে গেল কেন ভাবছো তাই তো? আলগা ঠালগা ছিল বোধ হয়। গল্পটা শুনবে তো নাকি? আমি বললাম, হ্যাঁ হ্যাঁ, বলুন বলুন, কোনো অসুবিধা নেই। সে বললে, ওরকম অভদ্র মানুষ সত্যি আমি খুব কম দেখেছি। ভদ্রলোক শুরু করলেন ফের। আমার কথার কোনো উত্তর না দিয়েই আপন মনে বললেন, একবার বাথরুমে যাওয়া দরকার। চটিজোড়া তো বাং থেকে পারতে হবে এবার। কথাটা বলার সঙ্গে সঙ্গে অবাক কাণ্ড, আমার পায়ের সামনেই ঠকাস করে পড়ল দুপাটি চটি ওপর থেকে। চমকে আমি পাটা সরিয়ে নিলাম। এটাও কি কাকতালীয় কাণ্ড? এরকমও কি বারবার হতে পারে? ভদ্রলোক কথা বলার সাথে সাথেই যেন ছাদ ফুঁড়ে দুটি চপ্পল এসে পড়ল আমার সামনে। এবার সত্যি আমার ভয় করছিল। ভদ্রলোকের মুখটা দেখতে ইচ্ছে করছিল, অথচ ঠিক সাহস পাচ্ছিলাম না। বুঝতে পারছি ভদ্রলোক আবার বলতে শুরু করলো, তুমি ভয় পাচ্ছ তাই তো? জানতাম এ গল্প শোনার সাহস তোমার হবে না। আগে বললেই তো পারতে, বন্ধ করে দিতাম গল্প। আমি বললাম, তার দরকার নেই। কথাটা বললাম ঠিকই, কিন্তু সাহস যে কোথার থেকে জোগালো সেটা কিন্তু বুঝলাম না। হয়তো মুখ থেকে নিজের মান রক্ষার জন্য বেরিয়েছে। কোনো রকমে বুকের শিরশিরানি ভাবটা দূর করতে করতে বললাম, বলুন, আপনি থামলেন কেন? ভদ্রলোক হঠাৎ উঠে দাঁড়ালেন, এগিয়ে যাচ্ছেন বাথরুমের দিকে। হঠাৎ আমার সামনে এসে দাঁড়িয়ে বললেন, সর্বনাশ, ট্রেন তো ব্রিজের ওপর থেকে উল্টে যাবে। ভদ্রলোক নিজেও উঠে পড়েছিলেন। আমার দিকে ফিরে বললেন, নৈহাটি যেতে একটা ব্রিজ পড়ে, তুমি জানো তো? আমি বললাম, হ্যাঁ, কিন্তু তাতে কি? লোকটা বলল, কোনো কিন্তু নেই, ট্রেনটা এখানে লাইন থেকে ছিটকে পড়বে। আমি ভুরু কুঁচকে বললাম, মানে? ওটাও তো গল্পের মধ্যে ছিল নাকি? আপনি কি বলতে চাইছেন বলুন তো? ভদ্রলোক আবার কথা বলতে শুরু করলেন, আমি সে কথা শুনিনি, তার ফল আমি হাড়ে হাড়ে টের পাচ্ছি। কাজেই তুমি নিশ্চয়ই আমার কথা অবাধ্য হবে না। আমি বললাম, কি টের পাচ্ছেন না? দুটো গল্প এরকম করে মিলিয়ে ফেলছেন কেন? আমি জোর করে চিৎকার করে বললাম, মিছিমিছি এইভাবে আমাকে বানানো গল্প বলে কি আপনার ভড়কে দেওয়ার ইচ্ছে? লোকটা বলল, বানানো গল্প হলে আমার কি এ দশা হয়? আমি বললাম, কি দশা? সে বলল, দেখো আমার দশা। পর মুহূর্তেই যে ব্যাপারটা ঘটে গেল তার জন্য আমি একেবারেই তৈরি ছিলাম না। মুহূর্তে সরে গেল মুখের চাদর, আর সাদা খড়ির মতো একখানা মুখ ঝলসে উঠল আমার চোখের সামনে। এক বালতি বরফ গলা জল যেন কেউ ঢেলে দিয়েছে আমার মাথায়। সারা শরীর অবশ হয়ে আসছে, সেই শীতল স্রোত নামছে শির দাঁড়াবে। আমি টের পাচ্ছি, আরও বুঝতে পারছি, মুহূর্তের মধ্যে লাইটারের আলোয় আলোকিত সেই মুখটা দেখেই আমি শিউরে উঠেছিলাম। লোকটা বলল, জানো, উনি আমাকে জোর করতে পারেননি, কিন্তু আমি সেটা পারবো। আমি পাগলের মতো পিছিয়ে আসছিলাম। দুটো কঙ্কালসার হাত আমার দিকে এগিয়ে দিয়ে উনি বলেছিলেন, তোমার সে দশা আমি ঘটতে দেব না। আমার মাথা ভালো কাজ করছিল না, সমস্ত শরীর অবশ হয়েছিল। তবুও সেই অবস্থাতেই হাত দুটো চেপে ধরার চেষ্টা করলাম আমি। আর সঙ্গে সঙ্গে যেন 100 বিদ্যুতের ভোল্টের তরঙ্গ আমার সারা শরীরে ছুটে বেড়ালো। ছিটকে সরে এলাম আমি, আমার হাত দুখানা সরিয়ে নিলাম। কোথার থেকে জোর পেলাম জানি না, আমি চকিতে পেছন ফিরে ছুটে গেলাম দরজার দিকে। গাড়ি থেকে লাফ দিলেও বাজব না আমি জানি, কিন্তু এর হাতে মরার থেকে সেটা অনেক ভালো। এরকমই বুঝি কেউ বলেছিল,
আমার মনের মধ্যে। তবু মরতে কি মানুষ অত সহজে পারে? কয়েক মুহূর্ত থমকে দাঁড়িয়েছিলাম দরজার সামনে। সেই মুহূর্তে পেছন থেকে একটা প্রবল ধাক্কা, গাড়ির শব্দ, চাকার ধাতব আওয়াজ, ব্রিজ পার হওয়ার ঘটাং ঘটাং শব্দ, আর সেই সঙ্গে 100 আতশবাজি জ্বলে ওঠার মতো তীব্র চোখ ঝলসানো আলো। এর বেশি আর কিছু মনে নেই আমার। অনেকক্ষণ পরে যখন ঘুম ভাঙল, মনে হলো চোখ খোলার পরও কিছু বুঝতে পারছিলাম না। কোথায় আছি, কেমন করে এলাম, এখন দিন না রাত, কিছুই মাথায় ঢুকছিল না। তবে শীত করছিল। বাইরে ঘুলঘুলি দিয়ে আলো দেখলাম। বুঝতে পারলাম যেখানেই থাকি ভোর হয়ে এসেছে। আমি আছি কোথায়? ভালো করে চারিদিকে তাকালাম। উঠে বসার চেষ্টা করলাম। দেখলাম মাথায় ভীষণ যন্ত্রণা, শরীরটা বেশ ভারী হয়ে আছে। চারপাশে তাকিয়ে বুঝতে পারলাম একটা ট্রেনের কামরায় আছি আমি। সমস্ত ঘটনা এবার মনে পড়ে যাচ্ছিল এক এক করে। হঠাৎ আমার ট্রেন পেয়ে যাওয়া, উঠে পড়া, অন্ধকার কামরা, আর সেই সহযাত্রী। কিন্তু এটা তো প্যাসেঞ্জার ট্রেন নয়। বেশ বোঝা যাচ্ছে একটা মালগাড়ির মধ্যে আমি আছি। তাহলে ভুল করে কি আমি মালগাড়িতে উঠে পড়েছিলাম? তাই যদি হবে, তো সে অদ্ভুত অভিজ্ঞতা আমার ঘটল কি করে? সেই জানলা পড়ে যাওয়া, কঙ্কালসার দুটো হাত, ব্রিজের কাছে গাড়ি উল্টে যাবার মতো ভয়, পেছন থেকে কারুর ধাক্কা। মনে মনে ভাবলাম, ঠিক কত দূর যে আমি এসেছি ব্যান্ডেল থেকে কে জানে। আস্তে আস্তে উঠে দাঁড়ালাম, দরজার কাছে এগিয়ে এলাম। যা দেখলাম তাতে নিজের চোখে বিশ্বাসই করা মুশকিল। বড় স্টেশনের পাশে কিছু মালগাড়ি আর তার কামরা দাঁড়িয়ে থাকে। আমিও সেই রকম একটা কামরায় আছি, ব্যান্ডেল স্টেশন থেকে নরিনী পর্যন্ত। তার মানে গোটাটাই আমার মনের ভুল। প্যাসেঞ্জার ট্রেনে উঠিনি আমি। অর্থাৎ সে অলৌকিক অভিজ্ঞতার সবটাই আমার নিজের বানানো। কারো সঙ্গে কাল আমার দেখা হয়নি। মনের মধ্যে কত কথা, কত প্রশ্ন যে ঘুরপাক খাচ্ছে, বলে আমি বোঝাতে পারবো না কাউকে। নিজের ওপর নিজের ভীষণ রাগ হলো। নিজের এই উর্বর মস্তিষ্কের কল্পনাতেই এত ভয় পেয়েছি আমি। দরজা দিয়ে বেরোবার আগে আর একবার ভেতরে তাকালাম। এবার আর একবার অবাক হওয়ার পালা। যেখানে শুয়েছিলাম তার পাশেই দুটো জিনিস পড়ে আছে, এক জোড়া হাওয়াই চপ্পল আর একটা পাতলা চটি বই। লাইটারটাও থাকতে পারে, দূর থেকে নজরে তো পড়ছে না। শ্রোতা বন্ধুদের উদ্দেশ্যে অনুরোধ, আমার এই গল্পটা যদি আপনাদের ভালো লাগে, চ্যানেলটাকে লাইক, সাবস্ক্রাইব আর শেয়ার করতে ভুলবেন না কিন্তু।